হচ্ছে আমাদের বিসিএস এর 40তম বিসিএস এর এমসিকিউ কোশ্চেন সমাধান। তো আমরা এই 40তম বিসিএস এ যেসব ইংলিশ এমসিকিউ এসেছিল এবং গ্রামাটিক্যাল ফ্যাক্ট ছিল সবগুলো হচ্ছে এই ভিডিওটিতে আলোচনা করব এবং সলিউশন সহ কিভাবে এনালাইসিস করতে হবে, কি কোনটা কোন রুলসে পড়বে এবং বাদবাকি ৩টি অপশন কেন হলো না, সবভাবেই কিন্তু আমরা বিবেচনা করে এগুলো সলভ করব। তো ১ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ অ্যাড্রেস। দ্য ওয়ার্ড অ্যাবভ ইন দ্য সেন্টেন্স ইজ বা অ্যান, বা এইখানে এই যে অ্যাবভ বলছে, এই অ্যাবভটাকে আমাদেরকে কি বলতে হবে, এই অ্যাবভটা কি এই সেন্টেন্সে? নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, প্রোনাউন হবে নাকি অ্যাডভার্ব হবে? আচ্ছা, প্রোনাউন কোনগুলো? প্রোনাউন হচ্ছে অ্যাম, আই, মি, মাই। তারপর হচ্ছে ইউ, ইউ, ইউর, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ। তারপরে নামের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। তো এটা কি কোনো নামের পরিবর্তে বসেছে? বসেনি। তার মানে আমাদের এটা প্রোনাউন হবে না। সি নাম্বার অপশন কাটা। আচ্ছা, অ্যাডভার্ব কোনটা হবে? অ্যাডভার্ব হচ্ছে যদি কখনো অ্যাজেক্টিভকে মডিফাই করে, মডিফাই করবে কাকে? অ্যাজেক্টিভকে। যদি অ্যাজেক্টিভকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হবে। অথবা ভার্বের পরে বসলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। অথবা যদি কোনো প্রিপোজিশন প্রিপোজিশন যদি হয়, প্রিপোজিশনের পর একটা ফুল স্টপ থাকে অথবা কমা থাকে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যদি কোনো সেন্টেন্স শেষ হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এটা অ্যাডভার্ব হচ্ছে না। এখন আসি নাউনের পূর্বে কে বসতে পারে? নাউনের পূর্বে বসতে পারে হচ্ছে অ্যাজেটিভ। নাউনের পূর্বে যে বসে সে অটোমেটিক কি হয়ে যায়? সে অটোমেটিক হচ্ছে অ্যাজেটিভ হয়ে যায়। সেটা নাউনের পরে নাউন বসলেও সেটা না, নাউন অ্যাজেটিভ হয়ে যায়। নাউনের পরে অ্যাজেটিভ বসলে সেটা তো অ্যাজেটিভই হয়ে যায়। তার মানে এটা যেহেতু নাউনের পরে বসেছে, তার মানে আমাদেরকে অ্যাভবটাকে কি বলতে হবে? অ্যাভবটাকে বলতে হবে হচ্ছে আমাদের অ্যাজেটিভ। ওকে, ২ নাম্বারে আসি। ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট ইউজড অ্যাজ এ প্রিপোজিশন? অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটিতে পাস্ট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? রাইটিং লেটার্স ইজ এ থিং অফ দ্য পাস্ট, এটা? নাকি বি নাম্বার আই লুক ব্যাক অন দ্য পাস্ট উইথাউট রিগ্রেট, এটা? নাকি আই কল্ড আউট টু হিম অ্যাজ হি রান পাস্ট, নাকি তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি ইজ পাস্ট হার প্রাইম? আমি কি বলেছি? যদি কখনো প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে ফুল স্টপ হয় তাহলে সেটা কি হবে? সেই প্রিপোজিশনটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ভি ই আর বি, অ্যাডভার্ব। আ অথ আর আমাদের অ্যাডভার্ব এর আগে কিন্তু কখনো দা বসে না। দা, এ, এন, দা কাদের পূর্বে বসে? আর্টিকেল বসে হচ্ছে এ, এন অথবা দা। আর্টিকেল বসে একমাত্র নাউনের পূর্বে। একমাত্র কিসের পূর্বে? নাউনের পূর্বে। তো ১ নাম্বারে কি এসেছে? আমাদের পাস্ট এর জায়গায় যেতে হবে। অন্য কি আছে এগুলো আমার দেখার বিষয় না। তো পাস্ট এর পূর্বে দেখতে পাচ্ছি আর্টিকেল বসে। আর আমরা জানি আর্টিকেল নাউনের পূর্বে বসে, তাহলে এই পাঁচটা কি হবে? এই পাঁচটা হচ্ছে নাউন। পরে কি আছে? দ্য পাস্ট। আবার পাস্ট এর পূর্বে আর্টিকেল আছে। তাহলে এই পাঁচটা কি হবে? এই পাঁচটা হচ্ছে নাউন। তারপর কি আছে? I called out to him as he ran past। আচ্ছা, রান এর পরে অর্থাৎ ভার্ব এর পরে একটা মানে পাস্ট বসেছে। তাহলে এটাকে কি বলতে হবে? এই যে ১ নাম্বার বলেছিলাম ভার্ব এর পরে যদি বসে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আর তাহলে একটা অপশনই বাকি থাকে। আমরা কি জানি? প্রিপোজিশন, প্রিপোজিশনের একটা কি অবজেক্টিভ মানে অবজেক্ট থাকে। প্রিপোজিশনের পর অলওয়েজ কি বসে? অবজেক্ট বসে। অবজেক্ট বসে। তো দেখেন এইখানে কি আছে? পাস্ট এ একটা প্রিপোজিশন আর এই যে হচ্ছে তার অবজেক্ট আর প্রাইম। তার মানে এই পাঁচটা আমাদের কি? এই পাঁচটা হচ্ছে আমাদের মূলত কি প্রিপোজিশন। প্রিপোজিশন কারণ কি? এই পাঁচটার পরে একটা অবজেক্ট আছে এবং প্রিপোজিশন সকল যে বৈশিষ্ট্য আছে সেটাই পাঁচটার ভিতরে পাওয়া যাচ্ছে। সো আমাদের এইখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নম্বর। আশা করি আপনারা সবাই ৩ নাম্বারে আসি। ৩ নাম্বারে কি বলা হয়েছে? দ্য ওয়ার্ড সিবলিং মিনস, এই সিবলিংটা কি? এই সিবলিংটা আমরা কি বুঝি? এ ব্রাদার একজন ভাই, এ সিস্টার একজন বোন, এ ব্রাদার অর সিস্টার, নাকি অ্যান ইনফ্যান্ট? আচ্ছা, ইনফ্যান্ট মানে কি? ইনফ্যান্ট মানে হচ্ছে অনাথ। ওকে, অথবা শিশু এরকম কোনো জিনিস বোঝায়। তো এখানে অনাথ না, শিশু বোঝাবে। ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, চাইল্ড। তো এই সিবলিং মানে সবাই জানি, সিবলিং মানে হচ্ছে এ ব্রাদার অর সিস্টার, এটা বোঝায়। হয় ভাই ভাই অথবা বোন, মানে আপন ভাই বোন। ৪ নাম্বারে আসি। তো ৪ নাম্বারে আমাদের কি বলছে? ৪ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাংক, অর্থাৎ ব্ল্যাংকটি পূরণ করো। অ্যাজ শি ওয়াজ টকিং, যেহেতু সে কথা বলতেছিল।
She suddenly broke dash saying that is a lie. মানে একজন আরেকজনের সাথে কথা বলতেছিল, হঠাৎ করে ওই পাশ থেকে মানে কথার মাঝে কথা বলে ফেললো। যদি কথার মাঝে কথা বলা বোঝায় তাহলে কি বসে? ব্রেক ইন। ব্রেক ইন মানে কথার মাঝে কথা বলা। আর ব্রেক আপ মানে কি? ব্রেক অফ মানে হচ্ছে বিরতি। ব্রেক অফ মানে হচ্ছে কি? বিরতি, মানে বিরতি দেওয়া। আর ব্রেক ডাউন মানে কি? ভেঙে ফেলা, ভেঙে ফেলা, ভেঙে ফেলা। আর ব্রেক ইনটু কি? মানে জোর করে, জোর করে যাওয়া, জোর করে প্রবেশ করা। যেহেতু এখানে আমাদের যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের সাথে ইনটাই বেশি খাপ খাচ্ছে, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বে অনেকগুলো একসাথে বসতে পারে। যেরকম এখানে অফ বসতে পারে, ডাউন বসতে পারে, ইনটু বসতে পারে। এই বসার কারণে হচ্ছে অর্থটাও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং অর্থ অনুযায়ী বসাতে হবে। তো এখানে কি? ব্রেক ইন বসবে। ৫ নম্বরে আসি যে fill in the blank, you may go for a walk if you feel dash it. তো এইখানে আমাদের ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে বলছে যে you may go for a walk, তুমি হাঁটতে যেতে পারো, if you feel, যদি তুমি এটা অনুভব করো যে এটা যাওয়া উচিত। তো এইখানে আমাদের কি বসবে? এইখানে about বসবে, আচ্ছা feel on বসবে নাকি feel for বসবে? আমাদের এইখানে রাইট অ্যান্সারটা হচ্ছে feel like। আহ, মনে করো লাইকটা প্রিপোজিশনে বসতে পারে, এটা অলওয়েজ ভার্ব না, এটা প্রিপোজিশন মতো যখন হয়। যদি তুমি মনে করো যে তুমি হাঁটতে যাবে তাহলে তুমি হাঁটতে যেতে পারো। তো এই কারণে হচ্ছে আমাদের এখানে কি লাইক বসেছে অর্থ অনুযায়ী। তো অবশ্যই কিছু কিছু আছে অর্থ না পারলে তুমি এটা পারবে না, আবার কিছু কিছু আছে হচ্ছে প্রিপোজিশন গুলো মুখস্থ রাখতে হবে। ৬ নম্বরে আসি। তো ৬ নম্বরে কি বলছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটি হচ্ছে ভুল। তো ভুল ওয়ার্ডটি আমি কিভাবে খুঁজবো? জাস্ট আমি লিখবো যে আমি আশা করি যে পার্সিভারেন্স কোনো না কোনো দিন লিখছি। পার্সিভারেন্স মানে অধ্যবসায়। পারসিভারেন্স, VERENCE। তো আমি লিখছি, আমি কিন্তু এটা না দেখে লিখছি। তো এটার সাথে একটা মিল আছে। যদি মিল থাকে তাহলে এই ওয়ার্ডটি ভুল না। মানে এই ওয়ার্ডটি ভুল না। তার মানে যেহেতু ভুল না তাহলে এটা আমাদের ভুল না। ওকে। বি নাম্বার হচ্ছে কনভ্যালেন্স, ভ্যান CENC, তাহলে মেইনটেনেন্স এ, তাহলে এ হচ্ছে CD, এই দুইটার একটাও ভুল না। আমাদের ভুল কোনটা? ভুল হচ্ছে এ নম্বর। কেন এ নাম্বার ভুল? এইখানে যে সি আছে না, এই কনসেন্টিয়াস হবে, ঠিক হবে। এই সিটা মূলত হবে না। কনসেন্টিয়াস মানে সতর্ক অথবা সচেতন। তো আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে ১ নাম্বার। ৭ নাম্বারে আসি। ইউ লুক টেরিফিক ইন দ্যাট অ্যাড্রেস। দ্য ওয়ার্ড টেরিফিক ইজ দ্য ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মিনস। এখানে টেরিফিক দ্বারা কি বোঝানো হচ্ছে? ইউ লুক ট্রাফিক ইন দ্য ড্রেস। আমরা যদি ট্রাফিকটা গুগলে সার্চ দেই বা ডিকশনারিতে সার্চ দেই তাহলে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর। ভয়ং ভয়ন্তস্থ অনিশ, তাহলে ভয়ঙ্কর। আচ্ছা, ভয়ঙ্কর। তো এইখানে যেহেতু ভয়ঙ্কর অথবা খুব একটা বাজে এরকম জিনিস বোঝায়। কিন্তু এখানে যদি আমরা দেখি ভেরি আগলি, খুবই নগণ্য, হরিবিক মানে খুবই ভয়ঙ্কর, ফানি খুবই হচ্ছে ফানি লাগছে। তো এইখানে এই টেরিফিকটার অর্থ হচ্ছে মানে ভালো কোনো একটা জিনিস ধরে নিতে হবে। তো এই টেরিফিকের অর্থ হচ্ছে এক্সেলেন্ট, মানে ইউ লুক এক্সেলেন্ট ইন দ্যাট ড্রেস, ওই ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছিল। তো এইখানে আমাদের কারেক্ট কি হবে? এক্সেলেন্ট হবে। আমাদের ডিকশনারিতে যতই ভয়ঙ্কর এরকম কিছু আসুক না কেন, তাহলে ওটা আমাদের এখানে ইউজ করা যাবে না। ৮ নাম্বার। ৮ নাম্বার কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ম্যাসকিউলিন, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটি হচ্ছে ম্যাসকিউলিন। আমরা কি জানি জেন্ডার হচ্ছে ২ রকমের। জেন্ডার, ১ নাম্বার হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডার। আরেকটা হচ্ছে ফিমেইন জেন্ডার, ফিমেইন জেন্ডার। আচ্ছা, ম্যাসকিউলিন জেন্ডার মানে পুরুষবাচক জেন্ডার, আর কি ফিমেইন মানে স্ত্রীবাচক জেন্ডার। তো আমরা দেখি এখানে কি বলছে যে ম্যাসকিউলিন মানে পুরুষবাচক কোনটি আছে? তো মেয়ার, মেয়ার মানে কি? মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়া, মেয়ে ঘোড়া। তো এটা কি হবে? এটা হচ্ছে ফিমেইন জেন্ডার। পিলো মানে কি? পিলো মানে হচ্ছে এটাও, আচ্ছা পনি, পনি মানে হচ্ছে মেয়ে ঘোড়া, একই সিনোনিমাস, ঘোড়া। আর পিলো মানে হচ্ছে তোমার তোমার মনে করো যে কোনো একটা ফিমেইল বোঝাবে। তো আমি যদি এখন দেখাই যে পিলো মানে কি হয়,
পিলো মানে হচ্ছে তোমার বালিশ। তো বালিশটা দেখো কিসের ক্ষেত্রে বোঝায়? তো বালিশটা মূলত এখানে মানে masculine, feminine কোনটাই বোঝা যাচ্ছে না। মানে কমন জেন্ডার হয়ে যায়। তো আমাদের বলছে masculine জেন্ডার কোনটা। তার মানে এটা বাদ আর হচ্ছে এই নাম্বারটা বাদ। তাহলে আমাদের কোনটা হবে? ল্যাড। ল্যাড মানে কি? ল্যাড মানে হচ্ছে বালক। তো এখানে আমি বুঝতে পারছি বালক কোন জেন্ডার হবে? বালক হচ্ছে অবশ্যই masculine জেন্ডার বা পুরুষবাচক। তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? ল্যাড। ৯ নম্বরে আসি। ৯ নম্বরে বলছে যে someone who is capricious is। তো এইখানে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? একটু এটা পারবে সবাই? তারপরে একটু ভাবো। আর এর মাঝে আমি কিছু কথা বলে নিই, মনোযোগ সহকারে শোনো। তো অ্যাডমিশন যারা দিচ্ছ, ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন যারা দেখো, অবশ্যই ইংলিশে ভালো কিছু করতে হবে। আর ইংলিশে ভালো করার জন্য অবশ্যই তোমার একটা ভালো গাইডলাইন প্রয়োজন এবং কিভাবে কোশ্চেন সলিউশন করতে হয় সেটাও তোমার জানাটা প্রয়োজন। এই যে বিভিন্নভাবে কোশ্চেন ৩ টা অপশন কেটে কিভাবে একটা অপশন রাখবে, এটা তোমাকে শিখতে হবে। আদারওয়াইজ তুমি ইংলিশে ভালো কিছু করতে পারবে না। তো আমার আমার এই আমার প্রত্যেক বছরেই একেকটা কোর্স নিয়ে আসা হয়। সেটা হচ্ছে অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রামার নামে। তো এইখানে মূলত গ্রামারের যতগুলো টপিক আছে এবং কিভাবে এমসিকিউ সলিউশন সহ কয়েকটা রিটেন ক্লাসও নেওয়া হয়। তো আশা করি যে এই গ্রামার ক্লাসে তোমরা যদি কেউ ভর্তি হতে পারো তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো আমাদের কোর্স ফি মাত্র রাখা হয়েছে ৳৫৯৯ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কমিউনিকেশন করে দেন হচ্ছে আমাকে টাকা পেমেন্ট করলে তোমাকে ওই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমাদের পেইড গ্রুপ, সেখানে তোমাকে জয়েন করানো হবে এবং লাইভ ক্লাস নেওয়া হবে তোমার জুম অ্যাপে। আর একটা তোমাদের কথা বলে রাখি, কেউ যদি মনে করো ক্লাস চলাকালীন ১০ টা করছো, ১৫ টা ক্লাস করছো অথবা ক্লাস শেষ হয়ে গেছে সম্পূর্ণ। তারপরেও যদি কেউ মনে করো ভাইয়ার কাছ থেকে আমি কিচ্ছু শিখতে পারি নাই, তাহলে তোমার টাকাটা আমি সম্পূর্ণ ব্যাক দিয়ে দেবো। এতটুকু গ্যারান্টি তোমার ভাইয়ের কাছ থেকে রাখতে পারো। সুতরাং যেহেতু কোর্স ফিটা অনেক কম রাখা হয়েছে যাতে অনেক স্টুডেন্ট তাদের মানে অপরচুনিটিটা পেতে পারে ভর্তি হওয়ার, তো চাইলে ভর্তি হতে পারো। এখন দেখো হচ্ছে ৯ নাম্বারে কি বলছে? সামওয়ান হু ইজ ক্যাপ্রিসিয়াস ইজ। তো এটার আমাদের অ্যান্সার কি হবে? যে হচ্ছে ক্যাপ্রিসিয়াস খামখেয়ালি। সে কি হয়? নান ফর সাডেন চেঞ্জেস ইন অ্যাটিটিউড ফর অর বিহেভিয়ার। মানে মাঝে যেকোনো সময় তার অ্যাটিটিউড বা বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়। ১০ নাম্বারটা কি হচ্ছে? এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড। অর্থাৎ যে লোকের বউ মারা গেছে তাকে কি বলা হয়? বাংলায় আমরা কি বলি? যার স্ত্রী মারা গেছে তাকে বলা হয়, মানে যার স্বামী মারা গেছে, যেই স্ত্রীর স্বামী মারা যায় তাকে কি বলা হয়? বিধবা। বিধবা। আর যে স্বামীর স্ত্রী মারা যায় তাকে কি বলা হয়? বিপত্তিক। বিপত্তিক। তো এইখানে দেখো উইডো মানে কি? উইডো মানে হচ্ছে বিধবা। মানে যে নারীর স্বামী মারা যায় সে হচ্ছে কি উইডো মানে বিধবা। আর বিপত্তিক মানে কি? বিপত্তিক মানে উইন্ডোয়ার, অর্থাৎ যে স্বামীর স্ত্রী মারা যায় সে কি? উইন্ডোয়ার। আর স্পেন স্টার মানে কি? স্পেন স্টার মানে হচ্ছে অবিবাহিত মেয়ে। অবিবাহিত মেয়ে। বিবাহিত মেয়ে। আর তোমার এখানে ব্যাচেলর মানে কি? ব্যাচেলর মানে হচ্ছে অবিবাহিত ছেলে। ওকে, তার মানে আমাদের এখানে কারেক্ট আনসার কি হচ্ছে? উইন উইডোয়ার। ওকে, উইডোয়ার। ১১ নাম্বার আসি। ১১ নম্বরে কি বলা হয়েছে? যে হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু আপেল। এই যে আপেলের সিমিলার কোনটি? ডিসিভ, কনফিউজ, সলিসিট নাকি ডিসমে। তো অবশ্যই তোমরা ট্রাই করো এটা দেওয়ার জন্য। কারণ এগুলো তুমি যদি না ট্রাই করো তাহলে কিন্তু তুমি মিলাতে পারবে না। অর্থাৎ আমার সাথে মিলাতে তো হবে তোমাকে। তুমি নিজে একটা ট্রাই করো, দেন হচ্ছে আমি তোমাকে অ্যান্সারটা করে দিচ্ছি। তো ওকে, আমাদের আপেল অর্থ কি? আপেল অর্থ হচ্ছে তোমার ধ্বংস করা। ধ্বংস করা। তো আপিল, এই আপিল মানে আবেদন করা ওটা না। দেখো ওই আপিল বানান ছিল এরকম APEL, আপিল মানে কি? আবেদন করা। আর AAAL আপেল মানে কি? ধ্বংস করা। এখানে ধ্বংস করার অর্থ কোনটা দেবে? ডিসিভ মানে কি? ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা। কনফিউজ মানে কি? কনফিউজ মানে দ্বিধান্বিত করা অথবা কনফিউজ করা। সলিসিট মানে কি? সলিসিট মানে হচ্ছে আবেদন করা। আবেদন করা। আর এইখানে আমাদের ডিসপে মানে কি? ডিসপে মানে হচ্ছে ধ্বংস করা। ধ্বংস করা। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে? ডিসমে, ধ্বংস করা। সিনোনিমাস চাইছে এইজন্য। ১২ নাম্বার আসি যে হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ। এই ডার্থ এর বিপরীত শব্দ কোনটি? তো ডার্থ এর বিপরীত শব্দ কোনটি? ডার্থ মানে কি এটাকে জানতে হবে। আর আরেকটা জিনিস দেখো যে এইখানে আমরা যদি অপশনে আসি, আমরা যদি এই ডার্থ মানে না জানি তাও কিন্তু আমরা পারবো। কিভাবে পারবো? লেক মানে কি? লেক মানে অভাব। পোভার্টি মানে কি? পোভার্টি মানে অভাব।
শর্টেজ মানে কি? শর্টেজ মানে অভাব। তার মানে এই ৩ টা একই অর্থ দিচ্ছে। তার মানে এই ৩ টা হবে না। হবে কোনটা? এ নাম্বারটা abundance। এখন সে যদি অর্থ জানি তাহলে কি হবে? ডার্ক মানে কি? ডার্ক মানে দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা। আচ্ছা, দুষ্প্রাপ্যতা। আর এইখানে abundance মানে কি? abundance মানে হচ্ছে প্রচুর। মানে কোনো দুষ্প্রাপ্যতা না। কম নয়, অনেক আছে, যথেষ্ট আছে। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এ নম্বরটা। ১৩ নাম্বার কি বলা আছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। তোমাকে কিন্তু গত ২-৩ টা ভিডিওতে দেখানো হইছে বিসিএস কোশ্চেন সলিউশনে যে আমাদের ২ টা ফর্মই এক। সেটার কি হতে পারে? ২ টা ফর্মই এক আমরা পেয়েছিলাম হচ্ছে ফিশ, FISH মানে সিঙ্গুলার প্লুরাল সেম। তারপরে কি পেয়েছিলাম? শিপ, SHEEP শিপ। তারপরে কি পেয়েছিলাম? আ তারপরে আরেকটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি শিপ মানে ভেড়া, ফিশ মানে হচ্ছে মাছ। তো একটা জন্য কি পেয়েছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো হ্যাঁ, একটা হচ্ছে ডিয়ার, ডিআর মানে কি হরিণ। তো এইগুলো কি? এইগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল একই। এদের সাথে কখনো এস বা ইএস যোগ করা যাবে না। তো এইখানে আমাদের সেটা কোনটা হবে? তো এইখানে কি আমাদের এই মাউসের সিঙ্গুলার প্লুরাল কি সেম? নো, মাউসের প্লুরাল আছে। সেটা কি? মাইস। ইনটেনশনের প্লুরাল কি? ইনটেনশনস। থিসিসের প্লুরাল কি? থিসিস মানে কি? ইনটেনশন মানে কি? ইচ্ছা। আর ইনটেনশনস মানে কি? ইচ্ছা, অনেক ইচ্ছা এরকম। থিসিস মানে হচ্ছে তোমার ওই যে বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ। আর এর প্লুরালটা কি হবে? থিসিস, THACES, থিসিস। তার মানে আমাদের এই ৩ টা অপশনই হচ্ছে না। তার মানে এগুলো প্লুরাল আছে। আমাদের একটা মাত্র প্লুরাল নাই, সেটা হচ্ছে এয়ারক্রাফট। এয়ারক্রাফট, CRAFT মানে হস্তশিল্প। এটা নিজেই সিঙ্গুলার, এটা নিজেই প্লুরাল। সুতরাং এই যে ফিশ, শিপ, ডিয়ার এর সাথে আরেকটা যোগ করে নেই, সেটা হচ্ছে এয়ারক্রাফট। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? এয়ারক্রাফট। ১৪ নাম্বার। ১৪ নাম্বার কি আছে? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। তো আমাদের হচ্ছে ডিটারমিনার নির্ণয় করতে বলছে। তো ডিটারমিনার আশা করি যে সবাই বোঝো। মানে যেটা হচ্ছে নাউনের আ পরিমাণ নির্ধারণ করে। নাউনের পরিমাণ নির্ধারণ করে, সেটা হচ্ছে ডিটারমিনার। তো দেখি এইখানে হ্যাভটা কি? এখানে হ্যাভটা কি আছে? আই হ্যাভ সাবজেক্টের পরে বসেছে, তার মানে হ্যাভটা এখানে ভার্ব। এটা ডিটারমিনার না। তারপর হচ্ছে এখানে নিউজটা কি? নিউজ। আচ্ছা, নিউজটা বাদ দিচ্ছি, ফরটা কি এখানে? আমরা সবাই জানি ফর হচ্ছে প্রিপোজিশন, এটা বাদ। আ তারপর আছে নিউজটা কি? নিউজটা হচ্ছে কি? নিউজ মানে তথ্য। এটা কি? এটা কোনো পরিমাণ বোঝাচ্ছে না। তার মানে এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে আমাদের একটাই অপশন থাকে, সেটা হচ্ছে নো। নোটা কি? একটা ডিটারমিনার। নো মানে কি? না। কিভাবে পরিমাণবাচক হচ্ছে? I have no news, আমার কোনো তথ্য নাই। এই যে একটা তথ্যও নাই, পরিমাণ দিচ্ছে না? তার মানে আমার ডিটারমিনার কোনটা? নো। আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নম্বর। ১৫ নাম্বার আসি যে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। হিয়ার লস্ট ইজ, এখানে জেরান্ড হবে, ভার্বাল নাউন হবে, জিরান্ডিয়াল ইনফিনিটিভ হবে, নাকি পার্টিসিপল হবে? তো আমরা জানি জেরান্ড অথবা যদি পার্টিসিপল হতে চাই, পার্টিসিপল হতে চাই তাহলে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে তো শুধু পার্টিসিপল বললে হবে না, প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সেটাকে অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি লাগবে। তো এখানে পার্টিসিপল বলছে, পার্টিসিপল হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল কি থাকে? শুধু V3। আর প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আছে ভার্বের সাথে আইএনজি। এখানে যদি পার্টিসিপল বলছে, তার মানে এই ২ টার যেকোনো একটা হতেই পারে, কোনো সমস্যা নেই। আর জিরান্ডিয়াল ইনফিনিটিভ নামে কোনো কিছু নাই। ভার্বাল নাউন কি? যেটাই জিরান্ড সেটাই ভার্বাল নাউন। আর জিরান্ডের সাথে অলওয়েজ কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই। তার মানে জিরান্ড কাটা, ভার্বাল নাউন যেটাই জিরান্ড সেটাই ভার্বাল নাউন, এটা কাটা। তারপর হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, তার মানে জিরান্ডিয়াল ইনফিনিটিভ কখনো হয় না, এটা কাটা। একটা আছে কি? পার্টিসিপল। তো পার্টিসিপল কিসের কাজ করে? পার্টিসিপল আমরা জানি হচ্ছে অ্যাজেটিভ এর কাজ করে। অ্যাজেটিভ। আর অ্যাজেটিভ কোথায় বসে? অ্যাজেটিভ বসে হচ্ছে নাউনের পূর্বে। নাউনের পূর্বে। তো দেখি আমাদের অপরচুনিটির কি? অপরচুনিটি এখানে একটা নাউন।
নাউনের পরে কি বসেছে? অ্যাজেটিভ বসেছে। তার মানে আমরা সব দিক দিয়ে বিবেচনা করতে পারি এটা কি? অ্যাজেটিভ। এবং এটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে V3 তে আছে লস্ট, LOST। কিভাবে বুঝলাম? দেখো লস, LOSE লস, LOST লস্ট, LOST দেখো এখানে কি আছে? ভি পাস্টে আছে, দেখছো? তার মানে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের মূলত পার্টিসিপল। যদি বলতে চাই কি পার্টিসিপল, বলতে হবে পাস্ট পার্টিসিপল। ওকে, এখন আসে হচ্ছে 16 নম্বর। হি রান উইথ গ্রেট স্পিড। দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ বা অ্যান। তো এই আন্ডারলাইন ফ্রেজটাকে আমরা কি বলবো? তো একটা কথা জেনে রাখো যে ফ্রেজ নির্ণয় করতে দিলে আহ, যদি কখনো কোনো ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হয়, প্রিপজিশন দিয়ে শুরু হলে সেই ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বিয়াল ফ্রেজ। যদি প্রিপজিশন ফ্রেজ নামে থাকে তাহলে প্রিপজিশন নামে প্রিপজিশন ফ্রেজ দেব। আর যদি প্রিপজিশন ফ্রেজ না থাকে তাহলে সেটাকে আমরা কি দেবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমাদের এই যে প্রিপজিশন উইথ দিয়ে শুরু হয়েছে, এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন কথা হচ্ছে এটা কিন্তু মানে কুট কোনো ওয়ে না পড়ালেখার। আমাদের অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। দেখি আমাদের ভার্ব মডিফাই হচ্ছে কিনা। হি রান, সে দৌড়ায় উইথ গ্রেট স্পিড। সে কিভাবে দৌড়ায়? আমরা জানি কি কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি পাই? আমরা অ্যাডভার্ব পাই। তার মানে কিন্তু আমরা সে কিভাবে দৌড়ায়? অনেক দ্রুত দৌড়ায়। তার মানে পাচ্ছি কি আমরা? মূলত ভার্বকে মডিফাই করার কারণে এটা কি হচ্ছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ কি হবে? যদি কোনো ফ্রেজের পরিবর্তে আমরা ইট বসাতে পারি, ইট বসে রিপ্লেস করলে অর্থ সম্পূর্ণ থাকে, সেটা নাউন ফ্রেজ। অ্যাজেটিভ ফ্রেজটা কি হবে? অ্যাজেটিভ ফ্রেজ হচ্ছে যদি নাউনকে মডিফাই করে, অর্থাৎ এটা যেহেতু যেরকম ভার্বের পাশে বসেছে, আর অ্যাজেটিভ ফ্রেজ কি বসবে? অ্যাজেটিভ ফ্রেজ হচ্ছে নাউনের পাশে বসবে। যেমন আমি বলতে পারি যে রহিম, RAHIM, বললো যে নাইস ম্যান, নাইস ম্যান, তাহলে নাইস ম্যানটা কি হবে? অ্যাজেটিভ ফ্রেজ হবে। পার্টিসিপল ফ্রেজ কি? ওই যেই অ্যাডজেটিভ ফ্রেজ সে হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নম্বর। 17 নম্বর আসি। The saying enough is enough is used for you want. Enough is enough কখন বলো? এই জিনিসটা এখানে তোমাকে বলছে যে সামথিং, সামথিং টু কন্টিনিউ নাকি সামথিং টু স্টপ। তো আমরা কি জানি? এনাফ ইজ এনাফ আমরা তখনই বলি যখন কোনো কিছু আমাদের স্টপ করতে বলা হয়, সামথিং টু স্টপ। 18 নম্বর যে উই মাস্ট নট বি লেট, আমাদের লেট করা উচিত হবে না। ইলস উই উইল মিস দ্য ট্রেন, যদি আমরা ট্রেনটি মিস না করতে চাই। তাহলে এইখানে আমাদের এই সেন্টেন্সটাকে বলছে যে এটা কি সিম্পল, কম্পাউন্ড নাকি কমপ্লেক্স। তো সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স আমি তো নিজেই বুঝি না, তাহলে কিভাবে বুঝবো? আগে সেটা বুঝি। সিম্পল, সিম্পল সেন্টেন্স কি হবে? ভার্ব থাকবে হচ্ছে একটা ভার্ব থাকবে। কমপ্লেক্স, কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্স হচ্ছে দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্ব থাকবে। আর হচ্ছে কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ড, কম্পাউন্ডে হচ্ছে দুইটা ভার্ব থাকবে। এখন কথা হচ্ছে এই দুটো তো মিল আছে। যদি দুইটাই ভার্ব থাকে তাহলে আমরা তাকে কমপ্লেক্স বলবো নাকি কম্পাউন্ড বলবো? আচ্ছা, আমরা আগে খুঁজি যে আমাদের দুইটা ভার্ব কোথায় আছে। এখানে কয়টা ভার্ব আছে আগে সেটা খুঁজি। এখানে এই যে মাস্ট একটা আছে ভার্ব, এই যে মূলত এখানে মেইন ভার্ব বি, আর মাস্ট হচ্ছে মডেল ভার্ব। তারপরে এইখানে একটা ভার্ব আছে, আর এইখানে এই যে মিস একটা ভার্ব আছে। তার মানে দুইটা ভার্ব আছে। তার মানে আমাদের সিম্পল হবে না। এটা আমরা আপাতত 100% শিওর, আমাদের কি সিম্পল হবে না। হতে পারে কি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ডে কি থাকবে? কম্পাউন্ডে হচ্ছে দুইটা ক্লোজ যুক্ত থাকবে হচ্ছে এন্ড, বাট, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে ইলস, ইলস। তো এগুলো দিয়ে কি থাকবে? আমাদের দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে। তো দেখি এই যে এন্ড, বাট, অর, ইলস এর ভিতর ইলস পেয়েছি। তার মানে এটা আমাদের কি হবে? এটা মূলত আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর এগুলো না থাকলে কি হবে? এগুলো না থাকলে আমাদের হতে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে কিছু থাকে সাবঅর্ডিনেটেড ক্লোজ মার্কার, যেরকম হচ্ছে ইফ, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে সিন্স। তো এগুলো দিয়ে মূলত সেন্টেন্সটা শুরু হয়। তো তুমি জাস্ট এইটা মনে রাখলে যে এন্ড, বাট, অর, ইলস এগুলো থাকলে কম্পাউন্ড, আর বাদ বাকি যেগুলো থাকবে না সেটা হচ্ছে কমপ্লেক্স। মানে অত বেশি মনে রাখার দরকার নেই, জাস্ট শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। তাহলে আমাদের এটা কারেক্ট আনসার কি? কম্পাউন্ড সেন্টেন্স। 19 নম্বর। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। তো যেহেতু এখানে খুবই অ্যানালাইসিস করা হচ্ছে, সে কারণে যদি এইগুলো ভালো মতো মন দিয়ে করতে পারো, আশা করি যে ভিডিও বড় হলেও কিছু না কিছু শিখতে পারবে। চেঞ্জ দ্য ভয়েস।
হু ইজ কলিং মি। এখানে এই ভয়েসটা চেঞ্জ করলে আমাদের কি হবে? যে হু ইজ কলিং মি। আমরা কি জানি হু তে যদি কোনো সাবজেক্ট থাকে, আমাদের সেই সাবজেক্টে কিছু অবজেক্ট হয়ে যায়। কি অবজেক্ট হয়ে যায়? বাই হুম, হুম। তারপরে কি হবে? তারপরে হবে যেহেতু আমাদের এটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কি আসবে? একটা অক্সিলারি ভার্ব আসতে হবে। তো এখানে সাবজেক্ট কে ছিল? তাহলে মি। তাহলে বাই হুম অ্যাম, মানে অক্সিলারি ভার্ব নাই কোন জায়গায়? আচ্ছা আমরা আগে দেখি যে অক্সিলারি ভার্ব নাই কোন জায়গা। আর বাই হুম আছে প্রথমে কোথায়? ১ নম্বরে আছে, ২ নম্বরে আছে, ৩ নম্বর আছে। আর এখানে বাই হুম না, শুধু হুম আছে। এই কারণে ডি নাম্বারটা আগে কাটা। হু থাকলে কি বাই হুম হয় সবাই জানি। বাই হুম প্রথমে আমরা খুঁজলাম। এরপরে আমরা দেখব যে অক্সিলারি ভার্ব কোথায় আছে? কারণ এটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো অক্সিলারি ভার্ব আছে এ তে আছে, বি তে কিন্তু নাই। তার মানে বি নাম্বারটা এখন কাটা। তাহলে এ আর সি থাকে। তো এখন দেখব, দেখার বিষয় আমার কি হয় যে এইখানে যদি আমাদের am is are was are অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস এ থাকলে এই am is are am is are এগুলোর পরে হচ্ছে being একটা যোগ করতে হয়। being। তো এখন দেখি যে being নাই কোন সেন্টেন্সে? এই নাম্বারে আমাদের being নাই। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সি নম্বরটা, by whom am I being called? তার মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সি নম্বরটা। তাছাড়া তুমি যদি ন্যারেশন করতে যেতে তাহলে কিন্তু হতো। দেখো ন্যারেশন আমরা কিভাবে করি? বাই হুম। তো আমরা কি করলাম? বাই হুমটা অলওয়েজ সামনে বসে, হু যেমন সামনে বসে বাই হুমটাও সামনে বসে। এখন আসি আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। তো যেহেতু অবজেক্টটাকে সাবজেক্ট বানালে কি হবে? আই। তারপরে কি হবে? ভার্বটা ইজ ছিল, এম এর আই তো পরে তো এম ইজ বসে না, তাহলে এম। তারপর হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বা এগুলো থাকলে কি হয়? বিইং যোগ করতে হয়। বিইআইএনজি বিইং। তারপর কি হয়? ভার্বের তৃতীয় রূপ হয়ে যায়, সি এ ডবল এল ইডি, কল্ড। তো যেহেতু এটা তো হয়েছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ আমি কোনো প্রশ্ন করি নাই। প্রশ্ন করলে কি করতে হবে? এই যে এমটা সামনে নিয়ে আসতে হবে, এম। তার মানে এমটা এখান থেকে চলে যাবে। এই সেন্টেন্সের সাথে কোনটা মিল আছে? বাই হুম এম আই বিইং কল্ড। এই সি নাম্বারটা কিন্তু আমাদের ঠিক আছে। ২০ নাম্বার এবং এটাই সর্বশেষ, এবং এটা কিন্তু খুব মানে ভালোই সেন্টেন্সটা পড়তে মনে হবে। তো দেখেন এখানে কি বলছে? সুইট হেলেন, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। তো আশা করি এটার আমি অর্থ বলবো না, তোমরা সবাই বুঝছো। দ্য সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্লে। অর্থাৎ এই সেন্টেন্সটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? না পারলে কোনো সমস্যা নাই, কারণ এটা সাহিত্য থেকে এসেছে, নাটক থেকে এসেছে, কোনো সমস্যা নেই। তো এটা এসেছে মূলত হচ্ছে ডক্টর ডাক্তার ফাস্টোস নাটক থেকে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে সি নম্বর হবে। তো মনে রেখো, লাইনটা কি ছিল? সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। অর্থাৎ আমাকে একবারে অনন্ত জীবন দিয়েছিল কি দিয়ে? ওই তো এই যে কিস দিয়ে। ওকে। তো আশা করি যে তোমাদের কাছে এই কোশ্চেন এনালাইসিস গুলো ভালো লাগে। তো ভালো লাগলে তো অবশ্যই তোমরা এটাকে একটা লাইক দেবে এবং কমেন্ট করে তুমি জানিয়ে দেবে তোমার কয়টি হয়েছে আজ ২০ টির ভিতরে। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবা প্লে লিস্টে লিংক আছে। ওইখানে ক্লিক করলে সকল ক্লাস পেয়ে যাবা। তোমার ৪৪তম বিসিএস থেকে শুরু করে সকল বিসিএস এর ক্লাস পাবা। আর যেকোনো প্রয়োজনে WhatsApp নাম্বার দেওয়া আছে। WhatsApp নাম্বারে ফোন দিতে পারো অথবা মেসেজ দিতে পারো। আর আমাদের কোর্সে জয়েন করতে চাইলে মেসেজ দিয়ে বলতে পারো। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ।